আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকের বিশেষ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়া তুজ্জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে তোমাদের সাথে আমার অনলাইনে প্রথম ক্লাস। তো আজকে তাহলে তোমাদের ক্লাসটি হচ্ছে একাদশ শ্রেণীর ছাত্রদের। তোমাদের যেটি কোর্স নাম যুক্তিবিদ্যা প্রথম পত্র, কোর্স নং 121। তোমাদের যে বিষয়টি আমি পড়াবো তার মূল আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি। তো আজকে তোমাদের জন্য যে পাঠ্য বিষয় সেটি হচ্ছে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ, প্রাচীন ও মধ্যযুগ। তোমাদেরকে আমি যুক্তিবিদ্যার উৎপত্তি কিভাবে হয়েছে এবং এর বিকাশ কিভাবে হয়েছে সেই জিনিসটির মধ্যে আজকে তোমাদের সাথে আমি প্রাচীন ও মধ্যযুগ নিয়ে আলোচনা করব। মূলত তিনটি যুগ আছে যুক্তিবিদ্যার এই উৎপত্তি ও ক্রমবিকাশের ক্ষেত্রে। একটি হচ্ছে প্রাচীন যুগ, তারপরটি হচ্ছে মধ্যযুগ, তারপর হচ্ছে আধুনিক যুগ এবং সাম্প্রতিক যুগ। তো আজকে তোমাদের সাথে প্রাচীন ও মধ্যযুগ নিয়ে আমি আলোচনা করব। তো সাধারণভাবে ইংরেজি কি লজিক শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে যুক্তিবিদ্যা। এটি বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি অন্যতম বিদ্যা। প্রায় 2500 বছর পূর্বে চর্চা শুরু হয়ে বর্তমানে যুক্তিবিদ্যা জ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। তো তোমাদের যেটি আমরা যে যুক্তিবিদ্যার উৎপত্তি ক্রমবিকাশকে তাহলে কি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেটি তোমাদেরকে আমি একটু আগে একবার বললাম যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং সাম্প্রতিক যুগ। তো এখন তোমাদের প্রাচীন যুগটা, তো প্রাচীন যুগের সময়সীমা কি? খ্রিস্টপূর্ব 600 থেকে 529 খ্রিস্টপূর্ব পর্যন্ত। তাহলে কি এই যুগের ব্যাপ্তিকাল হচ্ছে 1129 বছর। যুক্তিবিদ্যার প্রাথমিক পর্যায় হিসাবে একে অবহিত করা হয়। তাহলে কি প্রাচীন যুগকে, এই খ্রিস্টপূর্ব 600 থেকে 529কে কি করা হয় যে যুক্তিবিদ্যার প্রাথমিক পর্যায় হিসাবে অবহিত করা হয়। অর্থাৎ এই সময়কালে যুক্তিবিদ্যার যাত্রা শুরু হয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। প্রাচীন যুগে যুক্তিবিদ্যার চর্চা কোনো নির্দিষ্ট ধারার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এ সময় কয়েকটি ধারা বিদ্যমান ছিল। একে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে প্রাচীন যুগের যে যুক্তিবিদ্যার চর্চা যখন শুরু হয়েছে তখন কি কোনো একটা ধারার মধ্যে ছিল না, মানে কি যে কোনো একটা জায়গায় সীমাবদ্ধ ছিল না, এটি কি বিভিন্ন ধারার মধ্যে বিদ্যমান ছিল। তাহলে কি এই যে এই ধারাগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তো এর মধ্যে যে ধারাগুলো সেগুলো কি, তাহলে কি যুক্তিবিদ্যার এই প্রাচীন যুগকে আমরা তাহলে বলতে পারি যে যুক্তিবিদ্যার প্রাচীন যুগকে কয়েকটি ধারায় ভাগ করা হয়ে থাকে। এগুলো কি, একটি হচ্ছে গ্রিক ধারা, একটি হচ্ছে চীনা ধারা, একটি হচ্ছে প্রাচীন ভারতীয় ধারা। তো এর মধ্যে আমরা এখন গ্রিক ধারা, মানে গ্রিক ধারার মধ্যে তাহলে কি কি আছে? তো তিনটা ধারার মধ্যে স্বাভাবিকভাবে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সাম্প্রতিক যুগ। তো প্রাচীন যুগের মধ্যে আবার আছে তিনটি ধারা: গ্রিক ধারা, চীনা ধারা, প্রাচীন ভারতীয় ধারা। তো গ্রিক ধারা কি? প্রাচীন গ্রিক সভ্যতার যুক্তিবিদ্যার চর্চার ধারাকে আমরা চারটি যুগে ভাগ করতে পারি। তাহলে কি এই যে গ্রিক ধারা, সেখানে আবার চারটি যুগের উল্লেখ আছে। সেগুলো কি কি? একটি হচ্ছে প্লেটো পূর্ব যুগের যুক্তিবিদ্যা, তারপরে হচ্ছে প্লেটো যুগের যুক্তিবিদ্যা, এটা হচ্ছে এরিস্টটলের যুক্তিবিদ্যা, এটা হচ্ছে স্টোইক যুক্তিবিদ্যা। তাহলে একদম প্লেটো, যে দার্শনিক প্লেটো, তার পূর্ব যুগের একটা যুক্তিবিদ্যা, প্লেটো দার্শনিক প্লেটোর যুগের একটি যুক্তিবিদ্যা, তারপরে হচ্ছে এরিস্টটলের যুক্তিবিদ্যা, তারপরে স্টোইক যুক্তিবিদ্যা। এখন আমরা আসি প্লেটো পূর্বের যুক্তিবিদ্যাটা কোথা থেকে এসেছে। প্রাচীন মিশরীয়রা অভিজ্ঞতার ভিত্তিতে যে সকল জ্যামিতিক সত্য আবিষ্কার করেন তার প্রদর্শনমূলক বিজ্ঞান ভিত্তিক চর্চা তারা দেখতে পারেননি।
এক্ষেত্রে সত্যের প্রদর্শনমূলক বৈজ্ঞানিক নমুনা বা আকারগত অনুশীলন প্রাচীন গ্রিসে প্রথম সূচনা করেছিলেন পিথাগোরিয়ান দার্শনিক সম্প্রদায়। তো এখানে যে বিষয়টি যে প্রাচীন মিশরীয়রা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে যে জ্যামিতিক সত্য, যে জ্যামিতিক বিষয়গুলো আবিষ্কার করেছিলেন, কিন্তু এটি কি যে আসলে বিজ্ঞান ভিত্তিক চর্চা কিভাবে হয়েছে, যেটা কিভাবে বৈজ্ঞানিকভাবে এটি প্রতিষ্ঠিত হয়েছে তা তারা কিন্তু দেখাতে পারেনি। মানে তারা যে এই জ্যামিতিক বিষয়গুলো আবিষ্কার করেছেন, এটি কিভাবে বৈজ্ঞানিকভাবে এটা সত্যতা আছে সেটা তারা প্রতিষ্ঠিত করতে পারেনি। তো এটা কি করেছে, এক্ষেত্রে সত্যের এই প্রদর্শনমূলক বৈজ্ঞানিক নমুনা, অর্থাৎ এই যে আকারগত অনুশীলন, যে জ্যামিতিক বিষয়গুলো কিভাবে আসলো, এই সত্যতাটা কিভাবে প্রমাণ হলো, এগুলো করেছে প্রাচীন গ্রিসে প্রথম সূচনা করেছেন পিথাগোরীয় দার্শনিক সম্প্রদায়। আর এই পিথাগোরিয়ান দার্শনিক সম্প্রদায়ের প্রতিষ্ঠা হচ্ছেন দার্শনিক পিথাগোরাস। সংখ্যাতত্ত্ব নামে পরিচিত গণিত শাস্ত্রের ভিত্তি স্থাপনকারী দার্শনিক তত্ত্বটি প্রবর্তক এই পিথাগোরাস। তাহলে কি সেই পিথাগোরাস খুবই বিখ্যাত তার সংখ্যা তত্ত্বটির জন্য। পিথাগোরাসের পর যুক্তি প্রক্রিয়া ব্যবহারে উল্লেখযোগ্য নৈপুণ্য দেখান এলিয়াটিক সম্প্রদায়ের দার্শনিক পারমেনাইডিস। তো তিনি অবশ্য গ্রিক দার্শনিক নন। পারমেনাইডিসের জন্ম দক্ষিণ ইতালির এলিয়া নগরে, তবে তিনি গ্রিক দার্শনিক পিথাগোরাসের দ্বারা প্রভাবিত ছিলেন বলে তাকেও গ্রিক চিন্তার উত্তরাধিকারী বলা হয়। তো পারমেনাইডিস যুক্তি প্রক্রিয়া চর্চা করলেও তিনি এই নিয়ম নীতি নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন বলে তেমন একটা শোনা যায় না। আবার এই পারমেনাইডিসেরই শিষ্য আরেকজন এলিয়াটিক দার্শনিক জেনো এর দর্শনে তার চেয়ে উন্নত যুক্তি ব্যবহারের উদাহরণ পাওয়া যায়। খ্রিস্টপূর্ব ৫ম শতকে যুক্তি ব্যবহার করে পেশাদার তাত্ত্বিক হিসেবে আবির্ভূত হন সোফিস্ট নামের একদল গ্রিক চিন্তাবিদ। আচ্ছা, তাহলে কি বলছে যে খ্রিস্টপূর্ব ৫ম শতকে এই যে বিভিন্ন রকমের যুক্তি ব্যবহার করে একজন পেশাদার তাত্ত্বিক হিসেবে আবির্ভূত হন সোফিস্ট নামের একদল গ্রিক চিন্তাবিদ। আর এই সোফিস্ট নামের গ্রিক চিন্তাবিদদেরকে কূটতার্কিক, জ্ঞান ব্যবসায়ী ইত্যাদি বলে অভিহিত করা হয়। আর এই সোফিস্ট সম্প্রদায়ের যে প্রতিষ্ঠাতা তিনি হলেন দার্শনিক প্রোটাগোরাস। আচ্ছা, এরপরে আসে এই প্লেটো যুগের যুক্তিবিদ্যা। আচ্ছা, এখন প্লেটো যুগের যে যুক্তিবিদ্যা সেটা কি? প্লেটো যুক্তিবিদ্যার মৌলিক কিছু বিষয় বা ধারণা নিয়ে আলোচনার সূত্রপাত করেন, প্রস্তুত্থাপন করেন বা নতুন আঙ্গিকে সেগুলোকে ব্যাখ্যা করতে আগ্রহী হন। যেমন সত্য মিথ্যা স্বরূপ, আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের সম্পর্ক, যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি ইত্যাদি। তাহলে আমরা কি দেখছি যে প্লেটো যুগের যে যুক্তিবিদ্যা সেখানে যে মৌলিক বিষয় বা ধারণা নিয়ে আলোচনা করা হয় সেগুলো কি বিভিন্ন রকম যে প্রশ্ন উত্থাপন বা করা হয় সেগুলো বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করা হয়। তাহলে কি কি সেগুলো? যেমন সত্য মিথ্যার স্বরূপ, কোনটা সত্য মিথ্যা সেটা স্বরূপ কেমন, এবং আবার আশ্রয় বাক্য সাথে সিদ্ধান্ত, যেমন কি যে যুক্তি বাক্য তৈরি করতে কি 2 বা ততোধিক আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত থাকে, তখন কি তাহলে কি এই আশ্রয় বাক্যের সাথে যে সিদ্ধান্তের সম্পর্কগুলো কেমন হবে সেই বিষয়গুলো। তারপরে যৌক্তিক সংজ্ঞা, যেটা তোমরা যৌক্তিক সংজ্ঞার বিষয়গুলো তোমরা সেকেন্ড পেপারে দ্বিতীয় পত্রে জানতে পারবে। তো এই বিষয়গুলা ইত্যাদি প্রকৃতিগুলো দেখা যায় প্লেটো যুগের এই যুক্তিবিদ্যা ছিল। এই যুক্তিবিদ্যার বিষয়বস্তুগুলো ছিল এই সত্য মিথ্যা স্বরূপ, আশ্রয়বাক্যের সাথে সিদ্ধান্তের সম্পর্ক, যৌক্তিক সংজ্ঞা প্রকৃতি ইত্যাদি, এগুলোই প্লেটো যুগের যুক্তিবিদ্যা হিসেবে পরিচিত। আচ্ছা, এরপর যে বিষয়টি হচ্ছে এরিস্টটলের যুক্তিবিদ্যা, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরিস্টটল গঠনমূলক চিন্তা পদ্ধতির মাধ্যমে, যাকে আমরা যুক্তি প্রক্রিয়া বা যুক্তি পদ্ধতি বলি, অর্থাৎ এটা তাহলে কি এখানে বলছেন যে এরিস্টটল গঠনমূলক চিন্তা পদ্ধতির মাধ্যমে যুক্তিবিদ্যাকে জ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে, মানে একটি আলাদা শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি মনে করেন জ্ঞান চর্চার সবগুলো শাখাই চিন্তার উপর নির্ভরশীল। এই চিন্তা গঠনমূলক না হলে সব বিজ্ঞান বা জ্ঞান চর্চার শাখাই ত্রুটিপূর্ণ হয়ে পড়ে। এরিস্টটল যুক্তিবিদ্যার জনক হিসেবে সমাদৃত।
তাহলে এই যে এখানে বলা হয়েছে যে এরিস্টটলের মতে কি, যে যুক্তিবিদ্যাটা, এরিস্টটল যুক্তিবিদ্যাকে কি বলেছেন, তিনি বলেছেন যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান বা বিদ্যা, চিন্তার আকার ও উৎপত্তি নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। মানে এখানে তিনি যুক্তিবিদ্যা এমন একটা বিষয় বলেছেন যেটা চিন্তার বিজ্ঞান বা বিদ্যা, চিন্তার আকার উৎপত্তি নিয়ে আলোচনা করাই যুক্তিবিদ্যার কাজ। আর যুক্তিবিদ্যা চিন্তাকে সুশৃঙ্খল করার একটি বিদ্যা। তাহলে এখানে আমরা যে বলছি যে এই প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটল হচ্ছেন যুক্তিবিদ্যার একজন জনক। তিনি প্রথম গঠনমূলক চিন্তা পদ্ধতির মাধ্যমে যুক্তিবিদ্যাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাহলে কি তিনি একটি গঠনমূলক চিন্তা হিসেবে একে এই যে স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তারপর বলা যেটা বলছে যে এ কারণে এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। এরিস্টটল যুক্তিবিদ্যা সংক্রান্ত লেখনী অর্গানন নামে সংকলিত হয়। এতে তিনি কি বিষয় আর করেন, যে যুক্তির ধরন, তারপর হচ্ছে প্রয়োজনীয়তা, পদ, সহানুমান ইত্যাদি সহ যুক্তিবিদ্যার আধুনিক স্তর নিয়েও তিনি আলোচনা করেন। তাহলে কি এই যে এরিস্টটল যুক্তিবিদ্যার তার লেখনী যে অর্গানন নামে যে সংকলিত হয়, এখানে তাহলে তিনি কী বিষয়গুলো আরেকবার দেখো, তিনি যুক্তির ধরন, যুক্তির প্রয়োজনীয়তা, যুক্তির পথ, তারপরে কি অনুমান বা সহানুমান ইত্যাদি সহ যুক্তিবিদ্যার আধুনিক প্রতীকী স্তর এবং এর পূর্ব পর্যন্ত সনাতনী যুক্তিবিদ্যার উল্লেখযোগ্য প্রায় সব দিক নিয়ে আলোচনা করেন। তাহলে আধুনিক প্রতীকী স্তর ছাড়াও তিনি সনাতনী যুক্তিবিদ্যার যে আরও দিক সেগুলো নিয়েও তিনি আলোচনা করেন। এই সব কিছু মিলিয়েই এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। এরপর আমরা আসব স্টোয়িক যুক্তিবিদ্যা। তো স্টোয়িক যুক্তিবিদ্যাটা কিভাবে আলোচনা আসছে, খ্রিস্টপূর্ব ৩য় শতকে গ্রিসের এথেন্সে স্টোয়িক গোষ্ঠীর আবির্ভাব হয়। গ্রিসের কিটিয়ামের অধিবাসী জেনো স্টোয়িক দার্শনিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। কে? গ্রিসের কিটিয়ামের অধিবাসী জেনো। জেনো হচ্ছেন এই স্টোয়িক দার্শনিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। স্টোয়িকবাদ বোঝানোর চেষ্টা করে যে বিশৃঙ্খল আবেগ বা অবধারণ যে কোনো বিচারমূলক চিন্তার ক্ষেত্রে ভ্রান্তি ঘটায়। তাই কোনো সত্যান্বেষী সাধক, বৌদ্ধিক বা নৈতিক পূর্ণতাকামী ব্যক্তির উচিত এ ধরনের আবেগ থেকে দূরে থাকা। এখানে যে বিষয়টা আসছে যে স্টোয়িক যুক্তিবিদ্যা, যে খ্রিস্টপূর্ব ৩য় শতকে গ্রিসের এথেন্সে স্টোয়িক গোষ্ঠীর আবির্ভাব হয়। স্টোয়িক গোষ্ঠীর আবির্ভাব হয় গ্রিসের এথেন্সে। আচ্ছা, খ্রিস্টপূর্ব ৩য় শতকে গ্রিসের কিটিয়ামের অধিবাসী এবং এই গ্রিসের কিটিয়ামের নামে একটি শহরের অধিবাসী জেনো স্টোয়িক দার্শনিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। আর এই স্টোয়িক দার্শনিক সম্প্রদায়, অর্থাৎ এই যে স্টোয়িকবাদ দার্শনিক সম্প্রদায় যে মতবাদটি তৈরি করেন, যে একটি স্টোয়িকবাদ, স্টোয়িক যুক্তিবিদ্যা যেখানে স্টোয়িকবাদ, সেখানে বোঝানোর চেষ্টা কি করা হয়েছে, যে কোনো কিছুর বিশৃঙ্খল আবেগ বা অবধারণ যে কোনো বিচারমূলক চিন্তার ক্ষেত্রে ভ্রান্তি ঘটায়। তাহলে কি কোনো একটা কিছু বিশৃঙ্খল আবেগ বা অনুভূতি, অবধারণ যে কোনো বিচারমূলক চিন্তার ক্ষেত্রে ভ্রান্তি ঘটায়, যে কোনো কিছু বিচারমূলক চিন্তা করাতে সাহায্যকর না। তাই বলা হয়েছে যে তাই কোনো সত্যান্বেষী সাধক, মানে সত্যের অন্বেষণ করে এমন কোনো সাধক, বৌদ্ধিক বা নৈতিক পূর্ণতাকামী ব্যক্তির উচিত এই ধরনের বিশৃঙ্খল আবেগ থেকে দূরে থাকা। আচ্ছা, এরপরে কি আসছে, যে আমরা একটু আগে বললাম, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে গ্রিক ধারা। গ্রিক ধারার মধ্যে কি গেল, যে প্লেটো পূর্ব যুগের যুক্তিবিদ্যা, প্লেটোর যুক্তিবিদ্যা, এরিস্টটলের যুক্তিবিদ্যা এবং স্টোয়িক যুক্তিবিদ্যা। তাহলে গ্রিক ধারার পরে আমরা আসছি এখন চীনা ধারায়। তাহলে প্রাচীন যুগের গ্রিক ধারা আলোচনা করলাম, এখন আমরা এই প্রাচীন যুগের চীনা ধারা নিয়ে কথা বলবো। প্রাচীন চীনের মোজি নামের একজন চিন্তাবিদ যুক্তিবিদ্যার উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আর এই মোজি ছিলেন একজন নীতিবিদ ছিলেন, কিন্তু বৈধ অনুমান এবং সঠিক সিদ্ধান্ত অনুমিত করার শর্ত নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
মজি প্রবর্তিত সম্প্রদায় মহিস্ট নামে পরিচিত, যা মূলত একটি যুক্তিবাদী সম্প্রদায়। তাহলে কি এই যে মজি প্রবর্তিত সম্প্রদায়, এই চীনের যে মজি নামের একজন চিন্তাবিদ তার প্রবর্তিত সম্প্রদায়, মজি প্রবর্তিত সম্প্রদায় মহিস্ট নামে পরিচিত, যা মূলত একটি যুক্তিবাদী সম্প্রদায়। খ্রিস্টপূর্ব ৩য় শতকে চীনে নাম সম্প্রদায় নামে আরও একটি চিন্তাগোষ্ঠী আবির্ভূত হন, যারা যুক্তিবিদ্যার গুরুত্বপূর্ণ বিষয়ে মত প্রদান করেন, এবং এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য চিন্তাবিদ হলেন হুই সিং এবং গং সুং নুন লুইং। তাহলে এখানে কি চীনে যে যুক্তিবিদ্যায় মানে তখন চীনা ধারার ক্ষেত্রে আমরা দেখছি যে যুক্তিবিদ্যায় দুজন অবদান রাখেন। একজন হলো নীতিবিদ, যিনি হচ্ছেন মজি নামে একজন চিন্তাবিদ, তার প্রবর্তিত সম্প্রদায় মহিষ সম্প্রদায় নামে পরিচিত, যেটি তারা কি করেছেন যে বৈধ অনুমান এবং সঠিক সিদ্ধান্ত অনুমিত করার শর্ত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আর আরেকটি যেটি হচ্ছে ৩য় শতকে একটি নাম সম্প্রদায় নামে একটি চিন্তাগোষ্ঠী আবির্ভূত হয়, যারা যুক্তিবিদ্যার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও মত প্রদান করেন। তাহলে আমরা চীনা ধারায় আমরা দুটি সম্প্রদায় দেখতে পাচ্ছি, একটি হচ্ছে মজি প্রবর্তিত মহিষ সম্প্রদায়, আর একটি হচ্ছে চীনের নাম সম্প্রদায়, যারা একটি চিন্তা গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়েছে। আচ্ছা, এরপর আমরা আসি প্রাচীন ভারতীয় ধারায়। তো প্রাচীন যুগের মধ্যে তাহলে ৩ নম্বর ধারাটি কি, যে প্রাচীন ভারতীয় ধারা। প্রাচীন ভারতে যুক্তিবিদ্যা চর্চা শুরু হয় সম্পূর্ণ নিজস্ব দৃষ্টিতে, অর্থাৎ গ্রিক বা অন্য কোনো জাতির প্রভাব ছাড়াই তখনকার ভারতীয় উপমহাদেশে যুক্তিবিদ্যার চর্চার সূচনা হয়। অর্থাৎ প্রাচীন ভারতে সেই প্রাচীন ভারতীয় ধারা যেহেতু সেখানে বলতে হচ্ছে যে প্রাচীন ভারতে যুক্তিবিদ্যার চর্চা শুরু হয় একটা আলাদা দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ সেই ভারতীয় যুক্তিবিদ্যা তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তার চর্চা শুরু করে। এখানে কি বলেছে যে অর্থাৎ গ্রিক বা অন্য কোনো জাতির প্রভাব ছাড়াই, মানে গ্রিক বা অন্য কোনো এই যে গ্রিক বা চীনা বা অন্য কোনো জাতির প্রভাব ছাড়াই তখনকার ভারতীয় উপমহাদেশে যুক্তিবিদ্যার চর্চার সূচনা হয়। প্রাচীন ভারতে যুক্তিবিদ্যার চর্চার ক্ষেত্রে কিছু দার্শনিক সম্প্রদায় যেমন জৈন, ন্যায়, যোগ, বৈশেষিক ইত্যাদি সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারতীয় উপমহাদেশে যুক্তিবিদ্যার সূচনা হয় মেধাতিথি গৌতমের মাধ্যমে। তিনি খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে আবির্ভূত হন। মেধাতিথি গৌতম অ্যানভিএক্সিকি নামের একটি যুক্তিবিদ্যার চর্চার সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। তিনি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা। তাহলে কি এই যে আমরা প্রাচীন ভারতের ক্ষেত্রে আমরা দেখছি যে অন্যান্য কোনো ধারা প্রভাব ছাড়াই প্রাচীন ভারতীয় ধারা একটা নিজস্ব দৃষ্টিভঙ্গিতে নিজস্ব মাধ্যমে তারা তাদের যুক্তিবিদ্যার চর্চা শুরু করে। এবং এই যে প্রাচীন ভারতীয় যুক্তিবিদ্যার চর্চার ক্ষেত্রে তাহলে দার্শনিক সম্প্রদায় কারা, প্রাচীন ভারতীয় যুক্তিবিদ্যা চর্চার ক্ষেত্রে প্রাচীন ভারতীয় ধারায় অর্থাৎ এই যে যুক্তিবিদ্যা চর্চার ক্ষেত্রে তাহলে দার্শনিক সম্প্রদায় কোন দার্শনিক সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যেমন জৈন দার্শনিক সম্প্রদায়, ন্যায় দার্শনিক সম্প্রদায়, যোগ, বৈশেষিক ইত্যাদি। তো এরা যুক্তিবিদ্যার চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ কিন্তু এই যে আমরা কয়েকটি ধারার মধ্যে যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সাম্প্রতিকের মধ্যে প্রাচীন যুগের আমরা তোমাদের গ্রিক ধারা, চীনা ধারা, প্রাচীন ভারতীয় ধারা নিয়ে আলোচনা করলাম। তো এরপর যেটা আসছে আমাদের তাহলে কি, যে এরপর আসছে মধ্যযুগ। এরপর মধ্যযুগের পরে আমাদের যেটা আছে যে আধুনিক যুগ, সাম্প্রতিক যুগ। তো আমরা এখন আজকে মধ্যযুগ নিয়ে আলোচনা করব। আরেকটি বিষয় সেটা হচ্ছে তো মধ্যযুগের সময়সীমাটা কি, 529 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো যুক্তিবিদ্যার ক্ষেত্রে মধ্যযুগে যে সকল মনীষী অবদান রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কারা, মধ্যযুগের যে সকল মনীষী যুক্তিবিদ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা কারা, তারা হচ্ছেন আল-কিন্দি, আল-ফারাবি, ইবনে সিনা, আল-গাজালি, ইবনে রুশদ। এছাড়া আল-রাজি এবং আল-তুসি এই যুক্তিবিদ্যা শাস্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখেন যারা, আল-কিন্দি, আল-ফারাবি,
ইবনে সিনা, আল গাজ্জালি, ইবনে রুশদ। এরা যুক্তিবিদ্যার ক্ষেত্রে অনেক বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আচ্ছা, আল কিন্দি একজন প্রথম আরব দার্শনিক হিসেবে পরিচিত এবং তিনি এরিস্টটলীয় দর্শন দ্বারা অনুপ্রাণিত হন। আল কিন্দি 361টি গ্রন্থ লিখেছেন, যার মধ্যে 9টি ছিল যুক্তিবিদ্যা বিষয়ক। তো এরিস্টটল পরবর্তী সময় থেকে আধুনিক যুগের পূর্ব পর্যন্ত যুক্তিবিদ্যার উপর যারা সবচেয়ে বেশি কাজ করেছেন তাদের মধ্যে আল ফারাবিও সর্বশ্রেষ্ঠ। আল ফারাবির যুক্তিবিদ্যা এরিস্টটলের প্রভাব রয়েছে। অনেক ক্ষেত্রে তিনি এরিস্টটলকে সমর্থন করেননি অথবা তার তত্ত্বের সংস্কার সাধন করতে চেয়েছেন। আল ফারাবিকে প্রথম অরিস্টটলীয় আরবীয় বা মুসলিম চিন্তাবিদ বলে অভিহিত করা হয়। তাহলে আমরা এখানে দেখছি যে আল কিন্দি হচ্ছেন একজন প্রথম আরবী দার্শনিক যিনি এরিস্টটলের দর্শন দ্বারা অনেক বেশি অনুপ্রাণিত হন এবং আল কিন্দি অনেকগুলো গ্রন্থ লিখেছিলেন, যার মধ্যে 9টি যুক্তিবিদ্যা বিষয়ক। আর আল কিন্দির পরবর্তীতে যিনি আসেন তিনি হচ্ছে আল ফারাবি। আল ফারাবিও যুক্তিবিদ্যার উপর অনেক বেশি কাজ করেছেন, অনেক অবদান রেখেছেন। আল ফারাবির যুক্তিবিদ্যার মধ্যেও এরিস্টটলের প্রভাব রয়েছে এবং অনেক ক্ষেত্রে তিনি এরিস্টটলকে সমর্থন করেছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আবার সমর্থন করেননি, আবার তার কিছু কিছু তত্ত্বের সংস্কার সাধনও তিনি করেছেন। আল ফারাবিকেই তাহলে কি এই যে প্রথম অএরিস্টটলীয় আরবীয় বা মুসলিম চিন্তাবিদ বলে অভিহিত করা হয়ে থাকে। তো এখানেই আমরা এই মধ্যযুগের মধ্যে যেটা দেখছি যে সহানুমান, আরোহ অনুমান সংক্রান্ত আলোচনা, পদ ও বচনের ভাষাতাত্ত্বিক যৌক্তিক আলোচনা ইত্যাদির ক্ষেত্রে আল ফারাবির চিন্তার মৌলিকত্ব দেখা যায়। এই জন্য তিনি একজন মৌলিক চিন্তাবিদ হিসেবে পরিচিত লাভ করে। তাহলে কি আল ফারাবি যেমন প্রথম অএরিস্টটলীয় আরবীয় বা মুসলিম চিন্তাবিদ বলে অভিহিত হন, তেমনি তিনি একজন মৌলিক চিন্তাবিদ হিসেবে কেন তিনি কিছু কিছু ক্ষেত্রে আলোচনার অনেক গুরুত্বপূর্ণ মৌলিকত্ব দেখান। সেগুলো কি কি, সেই আলোচনা কি কি আল ফারাবির তাহলে যুক্তিবিদ্যার ক্ষেত্রে যুক্তিবিদ্যার কোন কোন বিষয় নিয়ে আল ফারাবি অনেক বেশি আলোচনা করেন, সেগুলো হচ্ছে কি সহানুমান, আরোহ অনুমান সংক্রান্ত আলোচনা, পদ বচনের ভাষাতাত্ত্বিক যুক্তি বিশ্লেষণ ইত্যাদির ক্ষেত্রে। তাহলে যুক্তিবিদ্যার এইসব গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে আল ফারাবি অনেক যৌক্তিক বিষয় আলোচনা করেন এবং তার আলোচনাগুলো তার চিন্তাগুলোর মধ্যে অনেক মৌলিকত্ব দেখা যায়, যে কারণেই তাকে মৌলিক চিন্তাবিদ হিসেবে অভিহিত করা হয়। আচ্ছা, এরপর আমরা আসব আল ফারাবির পরে মধ্যযুগের মুসলিম চিন্তাবিদদের মধ্যে যুক্তিবিদ্যায় যার অবদান উল্লেখযোগ্য তিনি হলেন ইবনে সিনা। তিনি চিকিৎসা ক্ষেত্রে পাশাপাশি যুক্তিশাস্ত্রেও পারদর্শী ছিলেন। তাহলে আমরা দেখি যে ইবনে সিনাও অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইবনে সিনা দেখা যায় চিকিৎসা শাস্ত্র ছাড়াও যুক্তিবিদ্যার ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তো এরপরে যে নিয়ে আসেন যে আরেকজন যুক্তিবিদ যিনি মধ্যযুগে যিনি এমন একজন দার্শনিক যিনি যুক্তিবিদ এবং দার্শনিক যিনি মধ্যযুগে যুক্তিবিদ্যার ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন, তিনি হচ্ছেন আল গাজ্জালি। ইমাম আল গাজ্জালি তিনি মুসলিম বিশ্বের অন্যতম একজন দার্শনিক। তার চিন্তাধারাকে মুসলিম ধর্মতত্ত্বের বিবর্তন বলে ধরা হয়। মানে আল গাজ্জালি পাশ্চাত্য দার্শনিকদের বিরুদ্ধে তিনি বলেন দার্শনিক মতবাদ কখনো ধর্মীয় চিন্তায় বৃদ্ধি হতে পারে না। গাজ্জালি তাদের দর্শন চিন্তার অপূর্ণতা দেখতে পান এবং সমালোচনা করেন। তো এই আল গাজ্জালি যুক্তি প্রয়োগের অসাধারণ দক্ষতা ছিল, মানে যুক্তি বিভিন্ন ক্ষেত্রে তিনি যে যুক্তি প্রয়োগ করেন সেই ক্ষেত্রে তার অসাধারণ দক্ষতা ছিল। তিনি তাহাফুত আল ফালাসিফা নামের গ্রন্থে দার্শনিকদের ভ্রান্তিগুলো নির্ণয় করার ক্ষেত্রে যে যুক্তি প্রদর্শন করেছেন তার যৌক্তিক তথা দার্শনিক মূল্য অপরিসীম। এখানে তাহলে আল গাজ্জালির কথা বলা হয়েছে অনেক গুরুত্বপূর্ণভাবে। যুক্তিবিদ্যার উপর লিখিত তার মিয়ার আল ইল ফি ফান আল মান্টিক
অর্থাৎ ক্রাইটেরিয়েশন অফ নলেজ ইন দ্য আর্ট অফ লজিক গ্রন্থে যুক্তি পদ্ধতির কিছু মৌলিক দিক নিয়ে আলোচনা করেন আল গাজ্জালি। এরপর যিনি আসেন যে পাশ্চাত্যে মুসলিম চিন্তাবিদ ইবনে রুশদের ধারণা বেশ আলোড়ন সৃষ্টি করে। ইবনে রুশদ দার্শনিক ইবনে রুশদ চিন্তাবিদ যুক্তিবিদ দার্শনিক ইবনে রুশদ যুক্তিবিদ্যার উপর বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন। তিনি এরিস্টটলের যুক্তিবিদ্যাকে অনুসরণ করেন। চিন্তা জগতে এরিস্টটলের বিভিন্ন অবদানের মধ্যে ইবনে রুশদ যুক্তিবিদ্যাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। তো এখানে তাহলে আমরা মধ্যযুগে আমরা কি দেখছি যে মধ্যযুগের আমরা যে দার্শনিকদের অবদান দেখছি, যে মধ্যযুগে যারা এই যুক্তিবিদ্যার ক্ষেত্রে যে যেসব দার্শনিক বা চিন্তাবিদ মনীষীর অবদান রাখেন তাদের মধ্যে আমরা কাকে কাকে পেলাম? আল কিন্দি, আল ফারাবি, ইবনে সিনা, আল গাজ্জালি, ইবনে রুশদ। এরা প্রত্যেকেই এই যুক্তিবিদ্যার ক্ষেত্রে মধ্যযুগে যুক্তিবিদ্যার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাহলে আমরা প্রথম থেকে কি দেখলাম যে তোমাদের সাথে আজকে আমার আলোচনা কি হলো যে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ। সেখানে আমরা প্রাচীন ও মধ্যযুগ নিয়ে আলোচনা করলাম। তো আজকে তোমাদের সাথে আমার এই প্রাচীন ও মধ্যযুগের বিষয় আলোচনা ছিল। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব, বাকি টপিকস নিয়ে। তো এখানে যে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশে তাহলে আমরা আরেকবার বলি যে কোন কোন বিষয় আলোচনা করলাম। যে প্রাচীন যুগ, তাহলে প্রাচীন যুগ মধ্যযুগ। তা প্রাচীন যুগের মধ্যে আমরা কি দেখেছি যে আমরা মূলত জানি যে এই যুক্তিবিদ্যার যে ঐতিহাসিক ধারা সেখানে 4টি যুগ। একটি হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সাম্প্রতিক যুগ। সেখানে আমরা প্রাচীন যুগকে দেখলাম যে আমরা প্রাচীন যুগের আবার কয়েকটি ধারা নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে গ্রিক ধারা, চীনা ধারা, প্রাচীন ভারতীয় ধারা। তো গ্রিক ধারা আমরা আবার দেখেছি কি প্লেটো পূর্ব যুগের যুক্তিবিদ্যা, প্লেটোর যুক্তিবিদ্যা, এরিস্টটলের যুক্তিবিদ্যা, স্টোয়িক যুক্তিবিদ্যা। তো আমরা এই 4 সময়ের যুক্তিবিদ্যা আলোচনা করলাম। এরপরে যেটা আমরা আলোচনা করেছি যে চীনা ধারা, তারপরে আমরা আলোচনা করেছি প্রাচীন ভারতীয় ধারা। এখানে আমরা বিভিন্ন যুক্তিবিদ্যা কীভাবে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবং সবার শেষে আমরা মধ্যযুগ নিয়ে আলোচনা করলাম, যেখানে আমরা আল কিন্দি কী বলেছেন, আল ফারাবি, ইবনে সিনা, আল গাজ্জালি, ইবনে রুশদ। এরা মধ্যযুগের গুরুত্বপূর্ণ দার্শনিক মনীষী যুক্তিবিদ। এরা যুক্তিবিদ্যা সম্পর্কে যে কী কী আলোচনা করেছেন সেটা সংক্ষিপ্তভাবে আমরা কিছু বললাম। তো তাছাড়া মধ্যযুগে যে আরও আছে, যে আরও দুজনের নাম আমরা জানি, সেটা হচ্ছে আল রাজি, আল তুসি। তো এরা সবাই যে যুক্তিবিদ্যার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই ক্লাস। তো তোমরা আমার এই আজকের এই ক্লাস যে যুক্তিবিদ্যা উৎপত্তি ক্রমবিকাশ প্রাচীন ও মধ্যযুগের অংশটুকু বইয়ে পড়বে এবং আমার ক্লাসটা ফলো করবে, দেখবে তোমাদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। আর এটা হচ্ছে ধারাবাহিকভাবে এটা পড়তে হবে, মানে এখানে অনেক কিছু মাথায় রাখতে হবে তোমাদের বিষয়গুলা, যে কোন যুগে কোন দার্শনিক কোন যুক্তিবিদ অবদান রেখেছেন এই বিষয়গুলা। তো আজকে তোমরা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।